জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বিজেপি সরকার তৈরি হওয়ার পরে একটা সাধারণ নির্বাচন হলো, আজকে পুনর্নির্বাচন হলো। ফল তাতে সেখানে প্রায় 90% মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা 10 বছর 15 বছর ভোট দিতে পারেননি, অর্থাৎ জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে ভোট দিতে পারেননি, তারা আজকে ভোট দিয়েছেন এবং একদম উৎসবের মেজাজে ভোট হয়েছে। সেটা আপনারা ইতিমধ্যে কেউ কেউ ফেসবুকে, টুইটারে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিভিতে ইতিমধ্যে দেখে ফেলেছেন। কিন্তু আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে 63,932 জন ইমাম এবং মুয়াজ্জিন মিলিয়ে এই যে প্রায় 64,000 মানুষ যারা ইমাম এবং মুয়াজ্জিন ছিলেন, তাদের ভাতা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি 29,181 জন পুরোহিতের ভাতাও বন্ধ করা হয়েছে। এটা নিয়ে একটা তাদের মধ্যে মানে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদের মধ্যে গেল রব উঠেছে এবং তাতে উস্কানিও দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকার যেটা চাইছে যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যাতে আরো বেশি করে হয়, যাতে করে এই আমাদের আপনাদের ট্যাক্সের টাকা নিয়ে শুধুমাত্র বেছে বেছে ধর্মীয় পরিচয় জানার পরে তাদেরকে ভাতা দেওয়া হবে। এটা কোন দেশের কি নিয়ম? এটা আগের সরকার, জিহাদিদের সরকার করে থাকতো। এবং বন্দে মাতরম ইমপ্লিকেশন করার কথা বললেও কেন্দ্রীয় সরকার বলেছিল যে বন্দে মাতরমের 150 শতবর্ষ উপলক্ষে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা যাতে বাধ্যতামূলক হয়। আগের সরকার করেনি, কিন্তু এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি নির্দেশ দিয়েছেন এবং প্রত্যেকটা স্কুলে তো বটেই, মাদ্রাসাতেও প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গাইতেই হবে, গাইতেই হবে। এবারে আসছে যে 28 তারিখে তো ঈদ রয়েছে। একটা ঈদ আছে যেটা একদম প্রচলিত কথা বলা হয় খুশির ঈদ, আরেকটা হচ্ছে কুরবানি ঈদ। এই যে 28 তারিখে মানে মে মাসের 28 তারিখে যে ঈদটা আসছে, ঈদ উল আজহা বা কুরবানি ঈদ নামে পরিচিত, এবং যেটা প্রত্যেক বছর গোটা রেড রোডটা জ্যাম করে দিয়ে, বন্ধ করে দিয়ে জিহাদিদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সেই ঘোমটার মতো করে পরে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম এইসব সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন বিরোধী দলনেতাকে তিনি একটা রাজনৈতিক মঞ্চে পরিণত করতেন। সেই মঞ্চে কিন্তু এবারে খালা মমতাকে ডাকা হচ্ছে না। খালা মমতা ব্রাত্য থাকছেন। খালা মমতাকে কেন ডাকা হচ্ছে না? তার কারণ দেখুন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার পদাধিকার বলে তিনি বেশ কিছু সুবিধা পাইয়ে দিতেন, সুযোগ পাইয়ে দিতেন এবং রাস্তা জ্যাম করে রাখতেন। নামাজ পড়ার সময় রাস্তা জ্যাম করলেও তিনি বাধা দিতেন না। প্রকাশ্যে তিনি প্রাণীর মাংস বিক্রি করা, প্রাণী হত্যা করা, সেগুলো তিনি নিষিদ্ধ করেননি। পুরনো আইনগুলোকে বর্তমান সরকার সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে এবং এরপরে আরো যে ধাপে ধাপে কি হতে পারে সেটা তো সময় উত্তর দেবে। এর মাঝে যেটা জানা যাচ্ছে যে খিলাফত কমিটি হচ্ছে কলকাতায় যে রেড রোডে নামাজটা হয়, তাদের উদ্যোক্তা। এখনো পর্যন্ত কিন্তু খালা মমতাকে ডাকা হয়নি। খালা মমতা বিরাট চিন্তায় রয়েছেন। খালা মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি বাঁচার জন্য কোর্টে গিয়েছিলেন। কোর্টে গিয়ে তিনি আপাতত একটা রক্ষা কবচ পেয়েছেন, তবে তাকে বেশ কিছু শর্ত মানতে বলা হয়েছে। না জানিয়ে হঠাৎ করে বিদেশে যাওয়া যাবে না। তাকে যখনই ডাকবে 48 ঘন্টার নোটিশের মধ্যে তাকে পুলিশের কাছে সশরীরে আসতে হবে। বিরাট অস্বস্তি। দেখুন বন্ধুরা, রেড রোডে যে নামাজটা হয়, মানে রেড রোড সংলগ্ন এলাকা, এটা হচ্ছে ফোর্ট উইলিয়ামের অধীনে, সেনার অধীনে রয়েছে। সেনাবাহিনী গত বছরই এই রেড রোডের নামাজে তারা অনুমতি দেবে না বলে জানিয়েছিল, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী, জেহাদিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা করে গিয়ে তিনি অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধটা সেনা কর্তৃপক্ষ রেখেছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারের কথা ভেবে। কিন্তু এবার বলাই বাহুল্য যে সেনার তরফে নিরাপত্তার খাতিরে এবার আর রেড রোডে নামাজের অনুমতি দেওয়া হবে না। সম্ভবত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ব্রিগেডে বা অন্য কোথাও রেড রোডের নামাজটা যাতে হয়। দেখুন, কোনো সরকার, মানে এই সরকার তো বটেই, এই যে সরকারটা চলছে তারা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কিন্তু আইনের পক্ষে, সবার জন্য আইন সমান, এটাই নিশ্চিত করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনোভাবেই নমাজের বিরুদ্ধে নন বা কোনো রকম এই যে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ সেগুলোর বিরুদ্ধে নয়। তিনি চান যে সবাই যাতে একটা আইন মেনে চলেন, সেটাকে নিশ্চিত করার জন্যই রেড রোডের পরিবর্তে অন্য কোথাও হয়তো রেড রোডের নামাজের ব্যবস্থা করা হতে চলেছে এবং সেই নমাজে কিন্তু খালা মমতাকে ডাকা হচ্ছে না। খালা মমতাকে ডাকা হচ্ছে না, সেটা নিয়ে যেমন খালা মমতা বিরাট বিড়ম্বনার মধ্যে রয়েছেন, চিন্তায় রয়েছেন, তিনি আরেকটা বড় চিন্তার মধ্যে রয়েছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত রক্ষা কবচ পেলেও তদন্ত কিন্তু থেমে থাকবে না। কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেখানে তদন্তটা পুলিশকে চালিয়ে যেতে বলা হয়েছে এবং পুলিশ কিন্তু আবার অ্যাপিল করতে পারে, রাজ্য সরকার আবার আপিল করতে পারে। তো ফলে ফাঁড়া যে কেটে গেছে তাই নয়। আমরা যে সাংবাদিকতায় যখন ওই খবরের কাগজে কাজ করতাম, অল্পের জন্য রেহাই পেয়ে গেল, এই কথাটা হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্য অ্যাপ্লিকেবল। খুব অল্পের জন্য বেঁচে গেলেন, এই খুনি না অ্যারেস্ট হলেও অ্যারেস্টটা তাকে হতেই হবে, বুঝলেন তো। আর তার যারা অনুচর, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা চাকর বাকর, ধরুন সেই দেবরাজ হতে পারে বা অন্যান্য নেতারা বেশ কয়েকজন যাদের পয়সা আছে, হাজার হাজার কোটি টাকা রয়েছে, তারাও যাচ্ছে আরাম জামিনের জন্য, তারাও যাচ্ছে রক্ষা কবচের জন্য। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট কতজনকে রক্ষা কবচ দেয়।
এবং কাদেরকে দেয় না। বিরাট কিন্তু খচখচ করছে। এই যে বিকেল 5টা পর্যন্ত আমরা যখন এই ভিডিও তৈরি করছি, 86.11% ভোট পড়েছে। আর তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি এই ভোটটাকে তিনি বলেছিলেন যে আমি নাম প্রত্যাহার করছি, তিনি তার কিন্তু দেখানি। তার স্ত্রী ভোট দিতে গিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল জাহাঙ্গীর বাবু কোথায়। জাহাঙ্গীর বাবুর কোনো দেখা নেই। জাহাঙ্গীর বাবুর বাড়িতে সাংবাদিকরা গিয়ে চিৎকার করে ডেকেছেন, কোথায় জাহাঙ্গীর, কোথায় জাহাঙ্গীর, তার দেখা নেই। কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছেন এবং বিরাট এবং বিপুল ভোটে তৃণমূল যে কটা ভোট পাবে, প্রার্থী যদি তার নিজেকে নিজে ভোট না দেয় তাহলে সেই দলের কি হাল হবে সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু সেই জাহাঙ্গীর মানে সে তো ছিল চাকর, তার মালিক হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির অবস্থাটা বুঝতে পারছেন। তার প্রত্যেকটা অবৈধ সম্পত্তিকে তো ইতিমধ্যে নোটিশ চলে গেছে। এবারে যেটা শুধুমাত্র কলকাতার কথা বলছি, কলকাতা পুরসভায় তার যে প্রপার্টি রয়েছে 43টা, সেটা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে সেটা জিজ্ঞেস করেছিল খালা মমতা, এবং তার ভাইপো জিজ্ঞেস করার পরে কিন্তু তিনি মানে ববি হাকিম বলেছেন যে তিনি জানেন না। আসলে তিনি জানেন যে এই অবৈধ সম্পত্তিগুলো রয়েছে এবং এটাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও জেলখানার মধ্যে ঢুকতে হতে পারে। এই কারণে তিনি কিছু বলেননি। তবে তৃণমূলের তরফে যা খবর পাওয়া যাচ্ছে যে ববি হাকিমকে সরে যেতে বলা হবে। ববি হাকিমেরও খুব একটা ইচ্ছা নেই। তিনি সম্ভবত ঈদের আগে পরে, মানে অতি দ্রুত 28 তারিখে, খুব বেশি বাকি নেই, ঈদের আগে অথবা পরে তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ববি হাকিম সরে যাচ্ছেন। বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে এবং হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি বা খালা মমতা একটা চেষ্টা করেছিলেন যে মুসলিমদেরকে লেলিয়ে দাও, মুসলিমদেরকে এমন করে বিক্ষোভ দেখাও। তার নিজেরই কথা ছিল যে 1 সেকেন্ড লাগবে, এত বড় জমায়েত করে দেবে, শেষ করে দেবে। আর তিনি তো কি করেছেন না করেছেন সবই আপনারা জানেন। একদিকে যখন পাহাড়ে ধ্বংসলীলা চলছিল তখন তিনি এখানে নেচেছিলেন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দুটো প্রশাসনিক সভা করেছেন। প্রথম সভা হয়েছে হাওড়ায়, দ্বিতীয় সভা হয়েছে দুর্গাপুরে। তারপরে তিনি দিল্লি যাবেন, সে প্রসঙ্গে পরে আসবো। তবে দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই সরকার একদিকে যখন ধ্বংসলীলা চলবে, একদিকে যখন মানুষের আর্তনাদ শোনা যাবে আর তিনি বসে বসে নাচবেন আর কাঁদবেন আর ওই সব উৎসবে যোগ দেবেন, সেটা হবে না, পরিষ্কার করে দিয়েছেন। এবং হাওড়াতে অনেকদিন ধরে ভোট হয়নি, বেশ কয়েক বছর ধরে, প্রায় 13 বছর সম্ভবত ভোট হয়নি। সেখানে খুব তাড়াতাড়ি ভোট হতে পারে। শুভেন্দুবাবু একটা নিশ্চয়তা দিয়েছেন যে কাউকে আলাদা করে পদত্যাগ করতে হবে না। কোনো পঞ্চায়েতকে, পঞ্চায়েত সমিতিকে বা জেলা পরিষদকে যেভাবে উন্নয়নের কাজ চলছে সেভাবেই হবে। এবং সরকারি অফিসাররা রয়েছেন, সরকারি অফিসারদের ডুজ এবং ডোন্টস তিনি খুব পরিষ্কার করে বলেছেন। তার আগে সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন বেলুড় মঠে, তিনি সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে প্রণাম জানিয়েছেন। এবং এই দুর্গাপুরে যে প্রশাসনিক সভাটা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে তৃণমূলের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল কিন্তু কেউ যায়নি। গত 15 বছর ধরে যতবার খালা মমতা এই ধরনের প্রশাসনিক সভা করেছেন তিনি কিন্তু কোনো বিরোধী দলের কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো জনপ্রতিনিধিকে তিনি ডাকেননি। বিজেপি সরকারটা যে অন্য সরকারের থেকে আলাদা সেটা কিন্তু প্রথম থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধিদের ডাকলেও তারা সেখানে কোনো লজ্জায় হোক, আতঙ্কে হোক, ভয়ে হোক তারা যেতে পারেননি। এবং দলের একটা চাপ থাকে। তবে দলের তরফে যখন বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে 50 জন বিধায়ক অনুপস্থিত ছিল। অর্থাৎ দলে কিন্তু একটা ফাটল পরিষ্কার হচ্ছে। অনেকে বলছেন যে তৃণমূল দলটা না ভেঙে যায়, সেই দিকে যাচ্ছে। বন্ধুরা, পুলিশ সূত্রে একটা গোপন খবর আমরা পাচ্ছি খালা মমতা কি করছেন। দেখুন, খালা মমতার দল কিন্তু আড়াআড়ি ভাবে ভেঙে যাচ্ছে, এটা নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ আমাদের নেই। খালা মমতার পাশে তার দলের বিধায়ক, এমনকি কাউন্সিলররাও নেই। জেলায় জেলায় একটা বিদ্রোহ দেখা দিয়েছে খালা মমতার প্রতি এবং তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাদের প্রতিদিন যেভাবে দুর্নীতির হাঁড়ি ভেঙে যাচ্ছে, তো খালা মমতা এবারে যেন তেন প্রকারেণ একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছেন। গোয়েন্দাদের কাছে যে খবর পৌঁছেছে সেটা হচ্ছে খালা মমতা প্রথমে মুসলিমদের হাতিয়ার করে একটা অন্ধকারময় সময় তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে দাওয়াই দিয়েছেন জেহাদিদের উপরে, জেহাদিদের যেভাবে বাটাম দিয়ে তাদেরকে শায়েস্তা করা হয়েছে, সোজা করা হয়েছে, তারপর থেকে মুসলিমদের মধ্যেও কিন্তু খালা মমতার প্রতি আনুগত্যটা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। এবারে বিদেশে, ভারতবর্ষে নয়, বিদেশ থেকে ভারতবর্ষের জন্য একটা ককরোচ জনতা পার্টি বলে একটা কি ঢপের কিছু একটা তৈরি করা হয়েছে, পলিটিক্যাল পার্টি, বুঝলেন তো? একটা রাজনৈতিক দলের নাম নাকি ককরোচ জনতা পার্টি। ভাবতে পারেন, সেই ককরোচ জনতা পার্টিকে ডিপ স্টেটের একটা ভূমিকা আছে বলে ইতিমধ্যেই গোয়েন্দারা ধরে ফেলেছেন। যারা দেশের বাইরে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের একটা ভূমিকা রয়েছে, তার মধ্যে আপ রয়েছে, তার মধ্যে কংগ্রেস রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে। এরা খুব নাচানাচি করছে এই জনতা ককরোচ পার্টি নিয়ে। এবং বাম এবং অতি বামদের একটা অংশ, যাদেরকে মমতা ব্যানার্জি কাছে চেয়েছিলেন, তারাও খুব নাচানাচি শুরু করেছে। শুধুমাত্র ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার দেখে বিরাট নাচানাচি শুরু হয়ে গেছে। এই অতি বাম, এই তোলামূল, চোরামূল, এই ধরনের বামপন্থী, কংগ্রেস, আপ, এদের মধ্যে একটা বিরাট বড় উন্মাদনা তৈরি হয়ে গেছে। এই তো পেয়ে গেছি ককরোচ, মানে আরশোলা,
একটা রাজনৈতিক দল কখনো আরশোলার সিম্বল হতে পারে? হ্যাঁ, সে যাই হোক হতে পারে। অনেক সময় আমরা দেখেছি টয়লেটের ছবি, কমোডের ছবি, বেসিনের ছবি, সেগুলো অনেক সময় নির্বাচনী প্রার্থীরা নির্দল হিসেবে দাঁড়িয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন। টর্চ থাকে, ছাতা থাকে, অনেক কিছু থাকে। তো আরশোলা চিহ্ন নিয়ে একটা দল ভারতবর্ষে তারা নামতে চলেছে, ইতিমধ্যে প্রচার করতে চলেছে। আর কিছু লোক দেখবেন কিছু অদ্ভুত জিনিস দেখলেই, কিছু একটা নতুন জিনিস দেখলেই তারা না হাউ হাউ করে ঝাঁপিয়ে পড়ে। তো এই ককরোচ জনতা পার্টির দিকে কিছু কম বয়সী ছেলে মেয়ে, তারা ঠিক হোক ভুল হোক, তারা কিন্তু বেশ লাইক করছে, ফলো করছে, কমেন্ট করছে, এবং উস্কানিটা দেওয়া হচ্ছে বিদেশ থেকে। খুব সাবধানে থাকবেন বন্ধু। দেশের মধ্যে কোনো নেতা, কোনো জননেতা, কোনো লিডার বা যে কেউ যদি কোনো মতবাদ তৈরি করে, কোনো ধ্যান ধারণা তৈরি করে, কোনো বিশ্বাসের কথা জানায়, সেটা একটা আলাদা কথা। কিন্তু দেশের বাইরে থেকে কোনো কিছু পরিচালনা করা হবে আর সেখানে আপনারা বা আপনাদের বাড়ির ছেলেমেয়েরা, কম বয়সীরা, কলেজ পড়ুয়ারা তারা ঝাঁপিয়ে পড়বে, একটা বড় ক্ষতির দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছে। তারা যে তাদেরকে দিয়ে কি করাবে না করাবে, এবারে এই যে কথাটা বলছিলাম, পুলিশের যে রিপোর্টটা বলছে যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা তারা বিরাট নাচন কদন শুরু করেছে। তারা খুব খুশি হয়েছে যে ককরোচ জনতা পার্টি এদেরকে কি করে হাতে নেওয়া যায়, কি করে এনার্কি ছড়ানো যায়, কি করে এই রাজ্যটাকে অন্ধকারময় সময় তৈরি করে দেওয়া যায়। 15 বছর ধরে তারা যা করেছে, শিক্ষায়, খাদ্যে, রেশনে, স্বাস্থ্যে, সমস্ত জায়গায় তারা যেভাবে পিছিয়ে দিয়েছে, তারা চাইছে যে নতুন যে সরকারটা এসেছে তাদেরকে হ্যান্ডিক্যাপ করে দাও। ইতিমধ্যে তাদের যারা জনপ্রতিনিধি নিচু স্তরে রয়েছে, যেমন ধরুন কাউন্সিলররা, কোনো কোনো এলাকায় সেই ওপর থেকে নির্দেশের ফলে ধরুন ময়লা পরিষ্কার না করা, স্ট্রিট লাইটগুলো খারাপ হয়ে গেলে সেগুলোকে না সারানো, এই সমস্ত বদমাইশিগুলো শুরু হয়ে গেছে। এবং এরপরে যেটা চেষ্টা করা হবে যে একদম সেই বিদেশ থেকে নিয়ন্ত্রিত এই ককরোচ জনতা পার্টি দিয়ে তারা, অতএব কি আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, সেই নীতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ তৈরি করা, মায়ানমার তৈরি করা, নেপাল তৈরি করা, শ্রীলঙ্কা তৈরি করা, মানে দেশটাকে অস্থির করে দাও, সেই চেষ্টাটা, সেই খেলাটা, সেই নোংরামিটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে গোয়েন্দাদের কাছে যেহেতু রিপোর্ট চলে এসছে, এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সব ডান্ডা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরে প্রশাসনিক সভা করার পরে তিনি দিল্লি রওনা হয়েছেন। সেখানে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক রয়েছে। আজ তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এদের সঙ্গেও দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে সম্ভবত বেশ কিছু পরামর্শ, বেশ কিছু নির্দেশ নিয়ে তিনি রাজ্যে ফিরবেন। এবং এমনটাও মনে করা হচ্ছে যে যে দপ্তর বন্টনটা বাকি রয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্যে যে ক্যাবিনেট মন্ত্রিসভাটা, সেই গঠনটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরই রাজ্যে বাজেট রয়েছে, সেই বাজেটের দিকেও কিন্তু আমাদের সবার একটা অপেক্ষা রয়েছে, নজর রয়েছে। তার কারণ আগামী 1 বছর ধরে কিভাবে চলবে এ রাজ্যের সরকার, কোন খাতে কত বাজেট দেবে। আগের যে জিহাদি সরকার, তাদের মতো এই মাদ্রাসা, সংখ্যালঘু বিষয়ক দপ্তর, সেখানে বাজেট বেশি, অথচ বিজ্ঞানে, প্রযুক্তিতে বাজেট কম, শিক্ষায় বাজেট কম, উচ্চশিক্ষায় বাজেট কম, প্রাথমিক শিক্ষায় বাজেট কম, সেটা তো হবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যেতে পারে। তবে এই যে রাজ্য বাজেটটা হতে চলেছে, সেখানে কিন্তু বেশ চমক থাকবে। ইতিমধ্যে বেশ কয়েকটা বড় বড় সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা চলছে, যে ক্যাবিনেট চলছে, তারা ইতিমধ্যেই যা যা সিদ্ধান্ত নিয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। অন্নপূর্ণা ভান্ডারে 1,500-এর পরিবর্তে, মানে লক্ষ্মীর ভান্ডারের যে নামটা ছিল, তারা সবাই 3,000 টাকা করে পাবেন। আলাদা করে কোনো আবেদন করার ব্যাপার নেই। যারা পেতেন না তারা শুধুমাত্র আবেদন করবেন। সমস্ত মহিলারা বাসে 1 জুনের পর থেকে সবাই নিখরচায় যাতায়াত করবেন। এটা নিয়েও কিছু কিছু কটাক্ষ হচ্ছে। তবে যত কটাক্ষই হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা, আপনারা যে সরকারকে নির্বাচিত করেছি, যাদের স্বপ্নের ফলে এই সরকার তৈরি হয়েছে, যে সরকারের আমলে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল অথচ কোনো রকমের রক্তক্ষয় হলো না, উৎসবের মেজাজে 90% মানুষ, ফলতার মানুষ ভোট দিলেন, এটা বলে দেওয়া যায় যে মর্নিং শোজ দ্য ডে। এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেও বলেছেন, যে সকাল দেখেই বলে দেওয়া যায় যে গোটা দিন কেমন যাবে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। প্রথমবার যারা দেখছেন অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা পরামর্শ আমাদের কাছে মূল্যবান। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।